যে রাজ্যটি দেখা যাচ্ছে তার নাম উদয়গড়। এই রাজ্যের প্রজারা খুব শান্তিপূর্ণভাবে বসবাস করছিল। এই রাজ্যের একমাত্র রাজকন্যার নাম ছিল নীলাঞ্জনা। রাজা অসুস্থ হয়ে যাওয়ার পর নীলাঞ্জনা রাজ্য সামলাচ্ছে। আমার প্রিয় কন্যা, সময় আর বেশি নেই। আমি চাই তুমি এই রাজ্যের দায়িত্ব নাও। এই রাজ্য পরিচালনা করার জন্য তুমি একমাত্র যোগ্য উত্তরাধিকারী। বাবা, এসব বলো না। তুমি একদম সুস্থ হয়ে উঠবে। আমি তোমার পাশে আছি। আমি কোনো মূল্যেই তোমাকে হারাতে চাই না। ছোটবেলায় মাকে হারিয়েছি। আমি এখন শুধুমাত্র তোমাকেই চাই, এই রাজ্যটা নয়। মহারাজ, রাজ্য পরিচালনা কোনো খেলার বিষয় নয়। অদিতি এখনো তরুণী, অল্প বয়সী। এই অবস্থায় রাজ্য তার হাতে দিলে বড় বিপদ হবে। রানী মায়া, আমি জানি আমার মেয়ের সক্ষমতা। ছোটবেলা থেকে ও প্রজাদের কষ্ট বুঝতে শিখেছে। রাজ্যের ভবিষ্যৎ ওর হাতেই নিরাপদ। কিন্তু সভাসদদের মতামত তো দরকার মহারাজ। আপনি এখন বিশ্রাম নিন। এই সিদ্ধান্ত পরে নেওয়া যাবে। মা, আমি রাজ্যের দায়িত্ব চাইনি, কিন্তু যদি এটা আমার কর্তব্য হয় আমি পিছিয়ে যাব না। আমার বাবা ইচ্ছা পোষণ করেছে, আমি সেটাই করতে চাই। এটাই আমার রাজকন্যা। মনে রেখো, ন্যায় আর সত্যের পথে থেকো। তুমি সব সময় মনে রাখবে, তোমার বাবা তোমার সাথেই রয়েছে। আমরা যা দেখতে পাচ্ছি, মহারাজের অবস্থা একদম ভালো নয়। আপনারা কেউ তাকে বিরক্ত করবেন না, তাকে তার মতো থাকতে দিন। চলো, আমরা এখন সবাই এখান থেকে চলে যাই। মহারাজের বিশ্রাম দরকার। প্রিয় সভাসদ বৃন্দ, মহারাজের অবস্থা এখনো গুরুতর। তাই রাজ্য শাসনের ভার আপাতত আমার হাতে থাকা উচিত বলে আমি মনে করি। মা, এটা অন্যায়। বাবা আমাকেই উত্তরাধিকারী ঘোষণা করেছেন। তুমি কি করে নিজেকে এ রাজ্যের রানী ঘোষণা করছো? তাছাড়া তোমাকে এই রাজ্যের রানী হিসেবে কেউ চায় না। কিন্তু মহারাজের সেই নির্দেশ আমরা শুনিনি। রাজকন্যা, আমরা রানীমার কথাই বিশ্বাস করব। তাছাড়া আপনার বয়স এখন অনেক কম। এই রাজ্য চালানোর মতো সক্ষমতা আপনার নেই। মন্ত্রী, আপনি সত্যিটা জানেন না, কারণ সেখানে আপনি উপস্থিত ছিলেন না। এই রাজ্য চালানোর মতো সমস্ত যোগ্যতাই আমার রয়েছে, আর আমার বাবা সেটা নিজের মুখে ঘোষণা করেছেন। খুব ভালো, তাহলে প্রমাণ করতে হবে তুমি রাজ্য চালনার যোগ্য। আমি এক শর্ত রাখছি, 3 দিনের মধ্যে রাজ্যের পূর্ব প্রান্তের খরাপ্রবণ গ্রামগুলোয় খাদ্য ও পানি পৌঁছে দিতে হবে। না পারলে রাজ্যের ভার থাকবে আমার হাতে। ঠিক আছে মা, আমি আমার প্রজাদের বাঁচিয়ে দেখাবো কে সত্যিকারের রাজ্যের উত্তরাধিকারী। রাজকুমারী নীলাঞ্জনা তার ঘোড়া নিয়ে চলল রাজ্যের পূর্ব প্রান্তে। অদিতি ঘোড়ায় চড়ছে, পাশে বিশ্বস্ত সৈন্য আর্জুন ও তার দাসী মীরা। রাজকন্যা, 3 দিনের মধ্যে ওই গ্রামে পৌঁছানো সত্যিই খুব কঠিন। পথ দুর্গম আর বৃষ্টি নেই অনেক দিন।
জানি না রাজ্যের লোকগুলো কতই না কষ্ট করে ওখানে টিকে আছে। মীরা, রাজ্যের মানুষ কষ্টে আছে, আমি বিশ্রাম নিতে পারি না? চলো, সময় নষ্ট করার সুযোগ নেই। রাজকন্যা, আমি আপনাকে রক্ষা করব, মৃত্যু হলেও পিছিয়ে যাব না। মহারাজের সাথে আমি সব সময় থাকতাম, তাকে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করাই ছিল আমার কাজ। আমার চিন্তা না করে আপাতত এটা ভেবে বের করো কি করে সেই সাধারণ মানুষগুলোকে খরার হাত থেকে রক্ষা করা যায়। আপনি ভাববেন না, কিছুদিনের মধ্যে আমরা পানি জোগাড় করব। আগামীকাল থেকেই আমি দেখা শুরু করব কোথায় পানি পাওয়া যায়। ঠিক আছে, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, এর চেয়ে বরং কাজ শুরু করে দেয়া যাক। এদিকে রাজকন্যা এবং আর্জুন যখন পানির সন্ধান করছিল, ঠিক তখনই রাজপ্রাসাদের গোপন কক্ষতে রানী মায়া তার গুপ্তচর বিজনের সঙ্গে কথা বলছে। বিজন, খবরটা জানো তো, নীলাঞ্জনা আজ সকালে রওনা দিয়েছে। একটা কথা মনে রেখো, নীলাঞ্জনা আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। ওর জন্য কোনো দিন মহারাজ আমাকে ভালোবাসেননি। হ্যাঁ রানীমা, আমি সব জানি। আমি কি তার পিছু নেব? কি কি আদেশ আপনার? যদি আপনি চান তাহলে আমি রাজকন্যাকে পথের মধ্যেই হত্যা করতে পারি। না না, সরাসরি তাকে হত্যা করা যাবে না। তার পথে এমন ব্যবস্থা করো যাতে সে আর প্রাসাদে ফিরতে না পারে। পাহাড়ের সেই সংকীর্ণ সেতুটি একটু দুর্বল করে দিও, এটা দুর্ঘটনা বলেই সবাই ভাববে। বুদ্ধিদীপ্ত পরিকল্পনা মহারানী, আজই কাজ হবে। ওই সেতুটা এমন ভাবে দুর্বল করব যাতে কেউ কোনোদিন আমাদের সন্দেহ না করে। নীলাঞ্জন ও আর্জুন ক্লান্ত, ঘোড়াগুলো হাঁপাচ্ছে। হঠাৎ দূরে জ্বলছে আগুনের আলো। দেখো রাজকন্যা, দেখো গ্রামের ঘরগুলো জ্বলছে। এখান থেকে কতই না সুন্দর দেখাচ্ছে। দেখে কেউ বলবে তারা এত বড় বিপদে পড়েছে। হায় হায়, তারা তো বিপদে পড়েছে। জল নিয়ে এগিয়ে চলো, সবাইকে বাঁচাতে হবে। আমাদের হাতে সময় খুব কম। মনে রেখো, যত দ্রুত আমরা যাব তত দুনিয়াতে প্রাণ রক্ষা হবে। আমরা সাথে করে প্রচুর পরিমাণ খাবার, পানীয় জল নিয়ে এসেছি, যাতে করে ওখানকার শিশু, নারী এবং বৃদ্ধরা পানি খেয়ে বাঁচতে পারে। রাজকন্যা, আমাগোর জীবন বাঁচাইছেন, তারাই আমাগোর সত্যিকারের রানী। কতদিন হইয়া গেল আমরা এইভাবে পানি খাই নাই, ভাবতেও পারি নাই আমাগোর এইখানে কেউ পানি নিয়ে আসবো। আমাদের রাজকন্যা খুব সাহসী আর দয়ালু। সে সাধারণ প্রজাদের খুব ভালোবাসে। তোমাদের কষ্টের কথা শুনেই সে রওনা হয়েছে তোমাদের পানি খাওয়াবে বলে। তোমরা সবাই মিলে রাজকন্যাকে আশীর্বাদ করো, সে যেন ভবিষ্যতে এ রাজ্যের দায়িত্ব নিতে পারে, সাথে সাথে তোমাদেরও দেখাশোনা করতে পারে। রাজকন্যা নীলাঞ্জনা, আমরা সব সময় সকল অবস্থায় আপনার সাথে আছি। রাজকন্যা, সাবধান, সেতু ভেঙে যাচ্ছে মনে হয়। আমাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেছে। রাজকন্যা, এবার কি হবে? না না, এইভাবে হাল ছেড়ে দিলে হবে না। আমরা যেন এই ভাঙা সেতুর হাত থেকে বাঁচতে পারি। শেষ রক্ষা করতেই হবে। এটা একটা দুঃসময়, আর এই সময় আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। ওই তো দেখতে পাচ্ছ অনেকগুলো পাথর, ওই পাথরগুলোকে টেনে একবার কাছে ফেলে দেয়া যায়, তাহলে আমরা এ যাত্রায় প্রাণে বেঁচে যাব। রাজকন্যা একদম ঠিক কথা বলেছে।
এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে। আমাদের সবাইকে ওই পাথরগুলোকে নিয়ে ভাঙা সেতুর ওপরে ফেলতে হবে। অসম্ভব! ওরা বেঁচে গেল কিভাবে? এখনই ফিরে গিয়ে রানী মায়াকে খবর দিতে হবে। রানী মা জানতে পারলে একেবারে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু কি করে বুঝবো যে ওই রাজকন্যার মাথায় এত বুদ্ধি? না থাক, এই রানীমাকেই এ ব্যাপারে কিছুই বলবো না আমি। এরপর তারা তিনজন আবার পথ চলতে শুরু করে। তীব্র ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমি নিশ্চিত এর পেছনে কেউ না কেউ অবশ্যই রয়েছে, যারা চায় না তুমি এই রাজ্যের মহারানী হও, আর তাই তো তোমাকে হত্যা করার জন্য পরিকল্পনা করছে। আমি জানি এসবের পেছনে কারা কারা রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার চুপ করে থাকা ছাড়া আর কিছুই করা যাবে না। আমাকে ঠান্ডা মাথায় আগে রাজ্যের দায়িত্ব নিতে হবে। এরপর আমি তাদেরকে খুঁজে বের করে চরম শাস্তি দেব। সেই ষড়যন্ত্রকারীরা আপনার যতই কাছের মানুষ হোক না কেন, মনে রাখবেন তারা কখনো আপনার আপনজন নয়। আর তাই তাদেরকে নির্মমভাবে শাস্তি দেওয়া আপনার দায়িত্ব। তুমি ফিরে এলে, কিন্তু এ কি করে সম্ভব? কোথায় তুমি বিজন? আমি ফিরে এসেছি মা। 3 দিনের মধ্যে খরাপ্রবণ সব গ্রামেই পানি ও খাদ্য পৌঁছে দিয়েছি। আর শোনো, বিজনকে ডেকে কোনো লাভ হবে না। ও তোমাকে সত্যিটা বলেনি। তোমরা সবাই মিলে যে পরিকল্পনা করেছিলে সেটা সত্যি হয়নি। পরিকল্পনা? কোন পরিকল্পনার কথা বলছো তুমি? সে ব্যাপারে আমি না হয় তোমার সাথে পরে কথা বলে নেব। আগে তুমি যেটা কথা দিয়েছিলে সেই কথাটা ভালো করে পালন করো। রাজকন্যা তার অঙ্গীকার রক্ষা করেছেন রানী মায়া। আপনি তাকে রাজসিংহাসন বুঝিয়ে দিন। আমরা সবাই চাই এই রাজ্যের উত্তরাধিকারী হিসেবে সে এই সিংহাসন অলংকৃত করুক। আমি শুধু কর্তব্য করেছি, কিন্তু রানীমার কাছে একটা প্রশ্ন আছে। কেন রাজ্যের সেতু হঠাৎ করে ভেঙে পড়ল? কি বলেছেন রাজকুমারী? সেতু ভেঙে পড়েছে মানে? না 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 না, এ তো হতে পারে না। এই সেতুর কাঠামো খুবই শক্ত, নিচ থেকে এটা কখনো ভেঙে পড়তে পারে না। তুমি ভুল ভাবছো রাজকন্যা। ওটা ছিল দুর্ঘটনা। তুমি শুধু শুধুই আমাদেরকে সন্দেহ করছো। আমরা এই ব্যাপারে কিছু জানি না। আমি দুর্ঘটনায় বিশ্বাস করি না মা। সত্য একদিন প্রকাশ পাবে। তবে হ্যাঁ, আমার পেছনে যারাই ষড়যন্ত্র করুক না কেন, আমি তাদেরকে একদিন ঠিক খুঁজে বের করব আর তাদেরকে তাদের প্রাপ্য শাস্তি দেব। শুধু আপনি কেন রাজকন্যা, এই রাজ্যে যে কোনো অনাচার ঘটলেই আমরা আপনার পাশে দাঁড়াবো। আমি সব শুনেছি। নীলাঞ্জনা প্রমাণ করেছে সেই এই রাজ্যের যোগ্য উত্তরাধিকারী। আজ থেকে এই রাজ্যের সিংহাসন আমার কন্যার হাতে। রানী মায়া, তুমি সিংহাসন থেকে উঠে এসো। আর যাও নীলাঞ্জনা, তুমি সিংহাসনে বসো। আমি তোমাকে সিংহাসনে দেখতে চাই। এরপর রাজকন্যা সিংহাসনে গিয়ে বসল। চারদিকের সভাসদরা সবাই জয় জয়গার করতে লাগলো। জয় রানীমার জয়।
জয় রানীমার জয়, জয় রানীমার জয়। তুমি আমার কাছ থেকে আজকে এই সিংহাসন কেড়ে নিয়েছো, কিন্তু একদিন এই সিংহাসন আমি আমার কাছে নিয়ে আসব। বাহ, কি সুন্দর লাগছে! আমার মেয়েকে দেখে মনে হচ্ছে এই সিংহাসন যেন আমার মেয়ের জন্যই প্রস্তুত করা হয়েছে। আজ আমি খুব খুশি। আমার রাজ্যকে সুরক্ষিত রাখার জন্য একজন যোগ্য মানুষ পেয়েছি। আমি আমার জীবন দিয়ে হলেও এই রাজ্যকে রক্ষা করব। এ রাজ্যের নতুন রানী নীলাঞ্জনা সাহসী, জ্ঞানী, কিন্তু অদ্ভুত নীরব। তার চোখে যেন সব সময় এক যুদ্ধের প্রতিচ্ছবি লুকিয়ে থাকে। রাজকন্যা, রাজকন্যা, ভয়ানক খবর আছে। কি হয়েছে কিরণ? এভাবে কাঁপছো কেন? বনাঞ্চলের পাশে গ্রামের লোকজন বলছে কাল রাতে আকাশ কালো হয়ে যায়, আর তারপর নেমে আসে দানবেরা। তারা মানুষ ধরে নিয়ে যাচ্ছে, সব মানুষদের হত্যা করছে। দানব? কিন্তু রাজ্যের প্রাচীর তো সুরক্ষিত, এ কি করে সম্ভব? কেউ কিছু বুঝতে পারছে না তারা কোথা থেকে এলো। অনেক সৈনিকও আর ফিরে আসেনি। কিরণ, মহারাজকে খবর দাও, আমি এক্ষুনি মহারাজের কাছে যাচ্ছি। সোনালী আসনে বসে আছেন মহারাজ। চারপাশে সভাসদরা আতঙ্কিত মুখে আলোচনা করছে। নতুন রানী নীলাঞ্জনা ঢুকে পড়ে সেখানে। নীলাঞ্জনা, আমি জানতাম তুমি আসবে। খবরটা কি তুমি শুনেছ? হ্যাঁ বাবা, আমি শুনেছি দানবেরা বন পেরিয়ে রাজ্যের দিকে আসছে, কিন্তু তারা কারা, কি চায়? তারা নিজেদের অন্ধকার রাজ্য বলে পরিচয় দেয় মহারানী। তাদের নেতৃত্বে আছে দানবরাজ, যাকে কেউ দেখেনি, শুধু তার ছায়া দেখা যায়। নীলাঞ্জনা, এই রাজ্যের উত্তরাধিকারী তুমি। তোমার পিতার মতোই সাহস তোমার রক্তে আছে। আজ আমি তোমাকে আদেশ দিচ্ছি, রাজ্যকে রক্ষা করো তুমি। দানবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। আমি রাজ্যকে রক্ষা করব বাবা। যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ কেউ এই ভূমিতে আগুন ধরাতে পারবে না। আজ আমি তোমার ওপর সত্যি অনেক খুশি হয়েছি নীলাঞ্জনা। আজ তুমি প্রমাণ করলে তুমি এই রাজ্যের যোগ্য উত্তরাধিকারী। কিন্তু তুমি মনে রেখো রাজকন্যা, এতে কিন্তু তোমার প্রাণনাশের ঝুঁকি আছে। যা কিছুই হোক, আমি জীবন দিয়ে হলেও আমার এই রাজ্যকে রক্ষা করব। নীলাঞ্জনা নিজে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। হাতার ভাঁজ গুটিয়ে তলোয়ার হাতে নিচ্ছে। তার পাশে রাজপাহারাদার সেনাপতি। রাজকন্যা, আমি অনেক যুদ্ধে লড়েছি, কিন্তু এবার শত্রু মানুষ নয়, ওরা তো অমানুষ। সত্যি বলতে আমার নিজেরই প্রচন্ড ভয় করছে। এরকম অমানুষের সাথে আমি কখনো আগে যুদ্ধ করিনি, তার জন্য জানি না এবার আমরা সত্যি সত্যি জয়ী হতে পারবো কিনা। আমি মানুষের সাহসে বিশ্বাস রাখি অরুণ। দানব যত শক্তিশালী হোক, মানব হৃদয়ের আলো কখনোই নিভে না। ভালোবাসা দিয়ে দানবের মনও জয় করা সম্ভব। তাহলে চলুন রাজকন্যা, সূর্য অস্ত যাওয়ার আগেই আমরা বন প্রান্তে পৌঁছে যাব। আমাদের অনেক দেরি হয়ে যাবে, আর এই যুদ্ধে শুধুমাত্র আমি আপনার সাথে যেতে পারবো, অন্য কেউ যেতে পারবে না। অন্য কেউ না গেলে আমি আরো বেশি খুশি হব, কারণ আমি চাই না এই অমানুষের হাতে একটা শরীরও মৃত্যু বরণ করুক। চাঁদের আলো মেঘে ঢাকা, গাছের ছায়ায় নীলাভ কুয়াশা। হঠাৎ কোথা থেকে যায় গর্জন শোনা যায়। কে কে সেখানে? শুনতে পেলেন? কোথা থেকে যেন একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। না 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 না, এটা কোনো মানুষের আওয়াজ নয়। আমি নিশ্চিত আশেপাশে কোথাও দানব রয়েছে। আমিও বুঝতে পারছি
সতর্ক দৃষ্টি রাখো যেন ওই দানব আমাদেরকে আক্রমণ করতে না পারে। ওই তো একটা আবছায়া, ওই মূর্তি যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। সরে যান রাজকন্যা, ওই দানবটা আপনার দিকে এগিয়ে আসছে, এখনই সরে যান বলছি। সকালবেলা নীলাঞ্জনা ধীরে ধীরে চোখ খুলে দেখে সে এক অপরিচিত প্রাসাদে। সোনালি আলোয় ঘর ভেসে যাচ্ছে, পাশে দাঁড়িয়ে এক দানব। তুমি কে? আমি কোথায়? তুমি বেঁচে আছো, এটাই গুরুত্বপূর্ণ। আমি সেই দানব, এই প্রাচীন প্রাসাদের রক্ষক, যার বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করেছ। আমার সৈন্যরা, তারা কোথায়? তুমি আমাকে এখানে ধরে নিয়ে এসেছো। তুমি জানো আমার প্রজারা তোমাকে ধরতে পারলে নির্মমভাবে হত্যা করবে। এই যুদ্ধে অনেকেই প্রাণ হারিয়েছে, সেনাপতি ফিরে গেছে রাজ্যে খবর দিতে। তুমি 3 দিন ধরে ঘুমিয়েছিলে, তুমি আহত এবং ক্লান্ত। আমি তোমাকে সেবা করে সুস্থ করে তুলেছি। চিন্তা নেই রাজকন্যা, তুমি এই প্রাসাদে সম্পূর্ণ নিরাপদ। তোমার সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়েছি। একটা সামান্য দানব হয়ে সৌন্দর্যবোধের কি বুঝবে? তোমার কোনো সৌন্দর্যবোধ থাকার কথাই না। তুমি আহত হয়েছ, কিন্তু তোমার মনোবল অপরাজেয়। বিশ্রাম নাও, যুদ্ধ এখনো শেষ হয়নি। আমি বিশ্রাম নেব না। রাজ্য এখন তোমাদের ছায়ায় কাঁপছে। তোমাদের হাত থেকে আমি আমার রাজ্যকে সুরক্ষিত করব, আর এটাই আমার পণ। সাহস ঠিক আছে, কিন্তু যুদ্ধ জেতার জন্য কৌশল জানতে হয় রাজকন্যা। আমি তো বললাম তোমাদের রাজ্যের কোনো ক্ষতি আমি করব না। তুমি নিশ্চিন্তে বিশ্রাম নাও। এই যুদ্ধ আমি একটা সময় স্থগিত করে দেব। নীলাঞ্জনা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। এরপর কেটে গেছে বেশ কদিন। একদিন দানব এবং নীলাঞ্জনা সে প্রাসাদের বাগানে হাঁটছিল। এগুলো নীরাফুল, আমাদের রাজ্যের হৃদয়। আলো দেয়, কিন্তু সূর্যের আলো সহ্য করতে পারে না। প্রতিটি আমাদের কাছে নিরাপদ, আর এ হলো ভালোবাসার প্রতীক। যেমন তুমি আলোকে ভালোবাসো, কিন্তু তার সামনে যেতে পারো না। দানবের কাছে অন্ধকার যেমন শক্তি, তেমনি আলো হলো আমাদের কাছে শক্তি। জানি না রাজকন্যা, জানি না কখন আমি তোমার প্রেমে পড়ে গেছি। যদি মানুষ হতাম, তাহলে আমি হয়তো তোমাকে বিয়ে করতাম। তুমি বড্ড আত্মবিশ্বাসী। তুমি কি করে ভাবলে যে দানবেরা আমার রাজ্যের এত বড় ক্ষতি করেছে, আমি তাদেরকে আমার জীবনে ঠাঁই দেব? আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। তুমি আমাকে অস্বীকার করছো, কারণ তুমি সব সত্যিটা জানো না। যেদিন তুমি সব সত্যিটা জানতে পারবে, এমনও হতে পারে তুমি আমাকে প্রচন্ড ভালোবাসবে। বোকা দানব, সে আশাতেই বসে থাকো। তুমি কোনোদিনও আমাকে পাবে না। এদিকে মহারাজ খবর পেয়েছেন যে রাজকন্যা নিখোঁজ। রাজ্যে আতঙ্ক। মহারাজ, কেউ জানে না রাজকন্যা কোথায়। সৈন্যরা বলছে সে দানবের হাতে বন্দী হয়েছে।
আমার মেয়ে বেঁচে থাকুক, যে করেই হোক আমি রাজ্য পুনরুদ্ধার করব। দানব রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। যাক, ভালোই হলো, আমার পথের কাঁটা চিরদিনের জন্য দূর হয়ে গেল। হে সৃষ্টিকর্তা, রাজকন্যা যেন আর কোনোদিন দানবের থেকে রেহাই না পায়, আর এই রাজ্যে ফিরে আসতে যেন না পারে। তাহলে এই রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী হব আমি। আমি আমার প্রাণ থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। সেনাপতি, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। আজ্ঞে মহারাজ। কি করে তুমি আমার মেয়েকে যুদ্ধের ময়দানে একা ছেড়ে এলে? আমি তো ভাবতেও পারছি না। আমার মেয়েটা এখন কোথায় আছে, কেমন আছে, কি করছে? মহারানী আর আমি দুজনে যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড আহত ছিলাম। আমার জ্ঞান চলে যায়, আমি কিছুই বলতে পারবো না। যখন আমার জ্ঞান ফিরে আসে, দেখি সেখানে উনি নেই। রাজকন্যা আর কখনোই ফিরে আসবে না। এর চেয়ে বরং আপনি আমাকে রাজ্যের রানী বানিয়ে দিন। দেখবেন আমি দানবের হাত থেকে ঠিক সবাইকে রক্ষা করব। তুমি কি করে ভাবলে আমার মেয়ের অবর্তমানে আমি তোমাকে রানী হিসেবে গ্রহণ করব? এটা কখনোই সম্ভব না। যাও আমার চোখের সামনে থেকে, তুমি এখনই দূরে সরে যাও। এদিকে রাজকন্যা নীলাঞ্জনা ধীরে ধীরে দানবের প্রতি দুর্বল হতে শুরু করে। তারা একে অপরকে ভালোবাসতে থাকে। বারান্দায় দাঁড়িয়ে তারা কথা বলছিল। রাজকন্যা, এই জন্মে হয়তোবা আমি তোমাকে আর কখনোই পাবো না। তোমার বাবা যুদ্ধ ঘোষণা করেছে। আমার বাবা যুদ্ধ ঘোষণা করেছেন? এখন তোমার জাতি বিপদে পড়বে। আমি কখনোই বুঝতে পারিনি ধীরে ধীরে তোমার প্রেমে পড়ে যাব। আমি কখনোই তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি জানতাম এদিন আসবেই। মানুষ ও দানবের মাঝে শান্তি অসম্ভব। কিন্তু দুঃখের কথা কি জানো রাজকন্যা? এর মধ্যে আমি তোমাকে হারিয়ে ফেললাম, আর সাথে সাথে হারিয়ে ফেললাম আমার ভালোবাসা। কিন্তু কিন্তু আমি তোমাকে হত্যা করতে পারবো না, আর তোমাকেও মরতে দেব না। তাহলে কি করবে নীলাঞ্জনা? দুই জগতের মাঝে দাঁড়িয়ে তুমি কাকে বাঁচাবে? এই ধরো দানব আর মানুষ, যে কোনো একজনকে তোমার বাঁচাতে হবে। তাহলে তুমি কাকে বাঁচাবে? আমি আলো বাঁচাবো, যার মধ্যে তোমার ছায়াও আছে। আমি তোমাকে আর মানব জাতিকে, দুই জাতিকেই রক্ষা করব। তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করব আর ভালোবাসার আলো ছড়িয়ে দেব। তুমি আবেগের কথা বলছো রাজকন্যা, এ কখনোই সম্ভব নয়। যদি আমি মরেও যাই, আমার ভালোবাসা সারা জীবন তোমার জন্য অবিকৃত থাকবে। জ্যোৎস্না রাতে এমন দুঃখের কথা শুনতে একদম ভালো লাগছে না। চলো আমরা দুজনে মিলে বাগানে ঘুরে বেড়াই। এরপর রাজকন্যা তথা নতুন রানী নীলাঞ্জনা দানবের হাত ধরে পুরো বাগান ঘুরে বেড়ালো। তাদের ভালোবাসায় চারদিক ভেসে যেতে শুরু করলো। কিন্তু কিছুদিন পর হঠাৎ করে দানব এবং মানুষের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। মানুষের সৈন্যবাহিনী ও দানবরা মুখোমুখি। বজ্রপাত, আকাশ রক্তলাল। নীলাঞ্জনা ও দানব মাঝখানে দাঁড়িয়ে। নীলাঞ্জনা, সরে যাও ওখান থেকে, ওরা তোমাকে ধোঁকা দিচ্ছে। তুমি ভুলে যাচ্ছ এই রাজ্যের উত্তরাধিকারী তুমি। তোমার উচিত মানুষকে রক্ষা করা।
না বাবা, ওরা আমাদের মতোই জীবিত প্রাণ। তুমি দয়া করে ওদেরকে হত্যা করো না, ওদেরকে ছেড়ে দাও। রাজকন্যা, আপনি পাগল হয়ে যাচ্ছেন। আপনি কাকে বাঁচাতে চাইছেন? এই দানবেরা অসংখ্য মানুষকে হত্যা করেছে, আর এরা সামনে আরো অনেক মানুষকে হত্যা করবে। যুদ্ধ থামাও, অন্ধকারকে আলোয় মিশতে দাও। এই যুদ্ধ মানুষ আর দানবের প্রাণ কেড়ে নেবে। শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। কেউ শোনে না, তলোয়ার সংঘর্ষ শুরু করে। এক দানব আঘাত পায়, রক্ত ছিটকে নীলাঞ্জনার গায়ে পড়ে। সে চিৎকার করে ওঠে। থামো, এবার থামো তোমরা। আমি চলে যাচ্ছি নীলাঞ্জনা। আমি ভয়ঙ্কর ভাবে আহত হয়েছি। এ জন্মে তোমার সাথে আমার আর থাকা হলো না নীলাঞ্জনা, আমার আর থাকা হলো না। আমি আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না দানব। হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সে দানব একটা সুন্দর সুপুরুষ রাজপুত্রে পরিণত হয়ে যায়। তার বুক থেকে প্রচন্ড রক্ত ঝরছিল। এ কি দৃশ্য দেখছি! আমি আমি তো আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। এ কি করে সম্ভব? তুমি তো কোনো দানব নও, তুমি তো একজন পুরুষ রাজকুমার। হ্যাঁ নীলাঞ্জনা, আমি কোনো দানব নই। একটা অভিশাপের কারণে আমি এতদিন দানবের শরীরে বন্দী ছিলাম। আমি মিনতিপুর রাজ্যের রাজকুমার অমল। তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে এসে দেখো, ও দানব নয়, রাজকুমার। আর আমি ওকে খুব ভালোবাসি। যে করেই হোক ওকে বাঁচাতে হবে। তোমরা ওকে আমাদের সাথে করে রাজ্যে নিয়ে যাও। আমি তো জানতাম না তুই ওকে ভালোবেসে ফেলেছিস। তাহলে কখনোই ওকে আমি তীরবিদ্ধ করতাম না। যত দ্রুত সম্ভব তুমি ওকে আমাদের রাজ্যে নিয়ে সুস্থ করার ব্যবস্থা করো। আমাকে নিয়ে গেলে কোনো লাভ হবে না। আমার শরীর থেকে প্রচন্ড রক্ত ঝরে গেছে। আমার মৃত্যু নিশ্চিত। শেষ সময়টা আমি নীলাঞ্জনা তোমার কোলে মাথা রেখেই মরতে চাই। এরপর রাজকুমার ঘুমিয়ে পড়ে, আর সেখানেই তার মৃত্যু হয়। এরপর কেটে গেছে অনেক দিন। রাজ্য শান্ত, মানুষ অনেক সুখে আছে, কিন্তু তার মুখে একটুখানিও হাসি নেই। সে প্রতিদিন সন্ধ্যায় রাজবাগানে গিয়ে দাঁড়ায়, আকাশের দিকে তাকিয়ে থাকে। রানীমা, আজও আপনি ওখানে যাচ্ছেন? প্রতিদিন ওখানে গিয়ে কি লাভ হয়? এর চেয়ে বরং আপনি ঘরে বিশ্রাম করুন। হ্যাঁ মীরা, আমি প্রতি রাতে তার সঙ্গে কথা বলি। কার সঙ্গে? যে একদিন আমার জন্য অন্ধকার ত্যাগ করেছিল, এখন সে আলো হয়ে আমাকে পাহারা দেয়। আপনি আজও দানব রাজকুমারের কথা ভুলতে পারেননি, তাই না? সে ছিল আমার ভালোবাসা। আমি কখনোই তাকে ভুলতে পারবো না। বাতাসে নীল আভা ছড়িয়ে পড়ে, যেন কেউ অদৃশ্যভাবে ছুঁয়ে গেল। ফুলগুলো নিজে থেকেই ফুটে ওঠে। নীলাঞ্জনা অবাক হয়ে তাকায়। এখন তুমি এখান থেকে চলে যাও। আমার দানব রাজকুমার আমার সাথে দেখা করতে আসবে। আমি চাই না এ সময় এখানে কেউ থাকুক। নীলাঞ্জনা সাদা পোশাকে বারান্দায় দাঁড়িয়ে আছে। চাঁদের আলো তার চোখে ঝলক। হঠাৎ নীল আভা তৈরি হয় সামনে। ধীরে ধীরে দেখা যায় দানবের ছায়ামূর্তি, আসলে রাজকুমারের ছায়ামূর্তি। এখন আলো দিয়ে তৈরি, কোনো অন্ধকার নেই।
আমি প্রতিশ্রুতি রেখেছি রাজকন্যা, আমি তোমার কাছেই আছি, শুধু রূপ পাল্টেছে। আমার ভালোবাসা তোমার জন্য একটুও বদলায়নি, আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। আমি তোমায় দেখি প্রতি রাতে, অনুভব করি প্রতিটা বাতাসে। আমি সারাক্ষণ তোমাকে অনুভব করি। জানো রাজকুমার, জানি না আবার কখনো তোমার সাথে আমার দেখা হবে কিনা, কিন্তু আমার মনে তুমি সারা জীবন থাকবে। যতদিন এই রাজ্যে আলো থাকবে ততদিন আমি তোমার পাশেই থাকব। এরপর দুজনের মাঝে আলোর রেখা তৈরি হয়, ধীরে ধীরে ফুল ফুটে ওঠে, চাঁদ যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। আর এখানেই শেষ হয় রাজকন্যা নীলাঞ্জনা ও দানবের গল্প।